তার দর কষাকষি করে। রাইট। সো কিভাবে করি, কখনো করছেন? স্যার দুই পক্ষেরই স্যার কোনো না কোনো বেনিফিট থাকতেছে, যে স্যার কোন প্রোডাক্টের স্যার প্রাইস দোকানদার একটা বললো, আমি একটা বললাম, এখন আমি আমার দিকে বললাম, দোকানদার বললো, তখন স্যার এই যে দর কষাকষি হচ্ছে দুই আচ্ছা, ওকে, পক্ষেরই। রাইট। সো তো দুইটা পক্ষ থাকে। সো এখানে বলা হয়েছে যে উইন উইন সিচুয়েশন। আচ্ছা, সো ডু ডু ইউ থিঙ্ক লাইক যে দুইটা পক্ষেই উইন হয় নেগোসিয়েশন? যাই হোক, আচ্ছা, সো হোয়াট ইজ নেগোসিয়েশন বলতেছে যে there are several parties aim to find a mutual beneficial solution. যে বিভিন্ন ধরনের পার্ট থাকতে পারে, তারা হচ্ছে তাদের মিউচুয়াল বেনিফিশিয়াল পাওয়ার জন্য যখন কোন স্ট্র্যাটেজি ফলো করে বা বার্গেন করে, কল নেগোসিয়েশন। ঠিক আছে, সো এখানে বলতেছে যে often referred to as a win-win negotiation. So win-win negotiation যেটাকে, এটা আমরা বলতেছি collaborative negotiation. collaborative বলতে কি বোঝাচ্ছেন? তো collaborative বলতে বোঝাইতেছে যে দুইটা পক্ষেই যেন এখানে মিউচুয়াল বেনিফিটেড হয়। ঠিক আছে, এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্যার কোলাবোরেটিভ নেগোসিয়েশনের মেইন উদ্দেশ্যটা কি? তো বেসিক্যালি এটা ফোকাস করতেছে যে আপনার লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য। শর্ট টার্ম রিলেশনশিপের থেকে লং টার্ম যদি কোনো রিলেশনশিপ আপনারা বিল্ড আপ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কোলাবোরেটিভ নেগোসিয়েশনে যেয়ে থাকি। আমি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। সো তো কোলাবোরেটিভ নেগোসিয়েশন বলতে কি বোঝাচ্ছে এখানে? যে negotiation strategy where all parties aim to find a mutual beneficial solution. যে দুইটা পক্ষ থাকুক বা তিনটা চারটা, যে কয়টা পক্ষ থাকুক, সবাই যেন তাদের মিউচুয়াল একটা বেনিফিশিয়াল বা মিউচুয়াল সলিউশন এখান থেকে গেইন করতে পারে। এইটাকে আমরা বলতেছি স্যার কোলাবোরেটিভ নেগোসিয়েশন। দ্যাট মিনস এখানে যে কয়টা পক্ষ থাকুক সবাই যেন মিউচুয়ালি বেনিফিটেড হয়। আর মেইন ফোকাস করতেছি আমরা এখানে কি, যে শর্ট টার্ম রিলেশনশিপ বিল্ড আপ করা থেকে আমরা লং টার্ম রিলেশনশিপটাকে এখানে আমরা বেশি ফোকাস করতেছি। ঠিক আছে, বুঝতে পারছেন? এই সবাই একটু রেসপন্স করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। সো এখানে কি করতেছে, এমফাসাইজ করতেছে বিল্ডিং ট্রাস্ট, শেয়ারিং ইনফরমেশন, ক্রিয়েটিং ভ্যালু রাদার দেন কম্পিটিং ফর এ ফিক্সড আউটকাম। কোনো কিছু একটা ফিক্সড আউটকামের থেকে তারা যেটা বেশি ফোকাস করতেছে, এমফাসিস করতেছে, সেটা হচ্ছে ওই দুইটা পক্ষ বা তিনটা পক্ষের সাথে ট্রাস্ট বিল্ড আপ করার ক্ষেত্রে। তাই তাদের শেয়ার করতেছে ইনফরমেশন, তাদের মধ্যে ভ্যালু ক্রিয়েট করতেছে একত্রিতভাবে। ঠিক আছে, so let's see the key principles of collaborative negotiation. কি কি মৌলিক নীতিগুলো আছে যে একটা কোলাবোরেটিভ নেগোসিয়েশন করার জন্য। তো ফার্স্ট, সবার প্রথমে বলতেছে ফোকাস অন ইন্টারেস্ট নট পজিশন। ওকে, দ্যাট মিনস আমি কিন্তু আগেই বলছি, যেহেতু সবাই এখানে যে কয়টা পক্ষ এখানে কাজ করতেছে সবাই তাদের মিউচুয়াল বেনিফিটটা দেখতেছে, যে দুইটা পক্ষ থাকুক বা যে কয়টা পক্ষ, সবাই যেন মিউচুয়ালি এখানে বেনিফিটেড হয়। সো দ্যাট মিনস ফোকাস অন ইন্টারেস্ট, বুঝে পার্টিস ইন্টারেস্ট আমরা এখানে ফোকাস করতেছি, পজিশনটা আমরা এখানে ফোকাস করতেছি না। যে যেন যে কয়টা পার্টি আছে তাদের ইন্টারেস্ট যেন এখানে ফুলফিল হয়। সেকেন্ড, বিল্ড র্যাপোর্ট এন্ড ট্রাস্ট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ র্যাপোর্ট? র্যাপোর্ট বলতে কি বোঝাইতেছে? এনিওয়ান? আচ্ছা, র্যাপোর্টের একটা সিনোনিম আমি যদি বলি, যেটা ইজ কল্ড রিলেশনশিপ বা সম্পর্ক। ঠিক আছে, সো বিল্ড, আমি আচ্ছা র্যাপোর্টের জায়গায় বলতে পারি বিল্ড রিলেশনশিপ অ্যান্ড ট্রাস্ট। তার মানে কি, সম্পর্ক এবং বিশ্বাস স্থাপনটা এখানে বিল্ড আপ করতেছে। এটা হচ্ছে একটা, দ্যাট মিনস আমাদের এইখানে মেইন একটা প্রিন্সিপাল হচ্ছে যে এই নেগোসিয়েশনের একটা অন্যতম নীতি হচ্ছে যে আমাদের যে কয়টা পক্ষের সাথে আছে সবগুলো পক্ষের সাথে যেন একটা পজিটিভ রিলেশনশিপ বিল্ড আপ হয়, and তাদের সাথে যেন আমাদের একটা সুন্দর ট্রাস্ট, মানে বিশ্বাস স্থাপন হয়, বা যে কয়টা পক্ষ আছে তাদের সাথে যেন একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়। এইটা, সো দিস ক্যান ইনভলভ অ্যাক্টিভ লিসেনিং, demonstrating empathy and being open to their perspective. That means দেখেন, মানুষের সাথে সম্পর্ক বা বিশ্বাস তখন স্থাপন করা যায় যখন আপনি তাদের কথাটা সুন্দর মতো শুনবেন, তাদেরকে সিম্পেথি বা ইমপ্যাথি দিবেন, বা আহ, তাদের মাইন্ড, তাদের পার্সপেক্টিভ কি, তাদের ভিউ কি, তাদের অপিনিয়ন কি, এগুলো যখন আপনারা জানার ট্রাই করবেন। ঠিক আছে, তো 3 নাম্বারটা বলতেছে
বি উইলিং টু মেক কনসেশন। সো কনসেশন বলতে কি বোঝাচ্ছে? এনিওয়ান, হোয়াট ইজ কনসেশন? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। সো কনসেশন বলতে জানেন কনসেশন বলতে কি বোঝাচ্ছে? ওকে, সো কনসেশন বলতে বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশন মানে কি? ছাড় দেওয়া বা বিবেচনা করা, কনসিডার করা, তাই না? তো দেখেন, ওই যে বললাম না যে সম্পর্ক যদি আপনি সুন্দর বিল্ড আপ করতে চান, সো ওয়ান পার্টি মাস্ট হ্যাভ কনসিডার টু আদার। এক পক্ষ আরেকটা পক্ষকে অবশ্যই ছাড় দিতে হবে, বা আরেক পক্ষের সিচুয়েশন আপনাকে বিবেচনা করতে হবে, ঠিক আছে? তো যখন দেখবেন দুইটা পক্ষই হচ্ছে, দুইটা পক্ষ যখন বুঝতে পারে যে ওর সাথে একটা পক্ষ মানে এক পক্ষ আরেকটা পক্ষকে ছাড় দিচ্ছে বা বিবেচনা করতেছে অনেক কিছুতে, তখন দেখবেন কি রিলেশনশিপটা না অনেক ফ্লেক্সিবল হয়ে যায়। আহ, তখন তাদের মধ্যে একটা সুন্দর ট্রাস্ট বিল্ড আপ হয়, রিলেশনশিপটা আরো বেশি স্ট্রং হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার আর একটা প্রিন্সিপাল যে আপনাদের নেগোসিয়েশনের জন্য অবশ্যই এরকম ইচ্ছা শক্তি থাকতে হবে যে একটা পক্ষ আরেকটা পক্ষকে ছাড় দেওয়ার একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। এই যে তিনটা বলছি, বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, স্যার এক নাম্বারটা একটু আরেকবার বলা যাবে? ওকে, জি জি অবশ্যই। ফোকাস অন ইন্টারেস্ট নট পজিশন। আচ্ছা, সো প্রথম প্রিন্সিপাল যেটা বলতেছে যে আমরা হচ্ছে এখানে আমাদের যে কয়টা পক্ষ আছে, যে কয়টা পার্টি আছে, তাদের ইন্টারেস্টের কথা চিন্তা করবো। So, আমরা ইন্টারেস্ট কোনটার কথা বলছিলাম? যে উইল কনসিডার লং টার্ম ইন্টারেস্ট, যেন লং টার্ম মানে দীর্ঘস্থায়ী ভেবে তারা পার্টিগুলো যেন একজন আরেকজনের সাথে বেনিফিটেড হয় একটা আরেকটার সাথে। তো পজিশন, কে কোন পজিশনে আছে, তুমি ছোট পজিশনে আছে, আমি হায়ার পজিশনে আছে, দ্যাট ডাজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে ওদের সাথে আমাদের যেন, ওদের জন্য ইন্টারেস্টের সাথে আমাদের ইন্টারেস্টটা ঠিক থাকে এবং ওদের ইন্টারেস্টের সাথে আমাদের ইন্টারেস্টের জন্য ফুলফিল হয় এট দ্য সেম টাইম, ঠিক আছে? এক পক্ষ মিউচুয়ালি বেনিফিটেড হইলো বাট আরেক পক্ষ হইলো না, তাহলে জিনিসটা হবে না। আমি ক্লিয়ার? জি স্যার। ওকে, 4 নাম্বারটা কি বলতেছে দেখেন, রিমেইন অ্যাডাপ্টেবল অ্যান্ড ওপেন মাইন্ডেড। আচ্ছা, অ্যাডাপ্টেবল মানে কি অ্যান্ড ওপেন মাইন্ডেড? আচ্ছা, so এটা বলতেছে যে আপনি আম, দুইটা পক্ষেরই হচ্ছে তাদের যে অ্যাপ্রোচ আছে, অবভিয়াসলি আপনি যখন নেগোসিয়েশনে যাবেন এক পক্ষ একজন অ্যাপ্রোচ করবে, আরেক পক্ষ হচ্ছে আরেকজন অ্যাপ্রোচ করবে। তো আপনি মানে ট্রাই করবেন যেন ওই এক পক্ষ যেন আরেকটা পক্ষের সাথে অ্যাপ্রোচের সাথে অ্যাডাপ্ট করতে পারে, ঠিক আছে? ট্রাই করা, চেষ্টা করা, কতটুকু করতে পারবে সেটা পরের বিষয়। বাট আপনি ইনিশিয়ালি শুনেই বলবেন যে না, তোমার এই অ্যাপ্রোচটা আমার ভালো লাগে নাই, ঠিক আছে, তোমারটা বেশি স্মার্ট না, বা এটার সাথে এটা যাচ্ছে না, এরকম কিছু না। যে অবশ্যই নেগোসিয়েশন প্রসেসে অ্যাডাপ্ট করতে হবে, যে কোনো অ্যাপ্রোচই তারা দিতে পারে, ঠিক আছে, রাইট। আর ওপেন মাইন্ডেড বলতে বুঝাইতেছে যে আপনার, আমি একটু হ্যাজিটেট ফিল করতেছি নেগোসিয়েশনে, যে আমি আমার এই কথাটা বলবো কিনা, বা এই আইডিয়াটাকে আমি শেয়ার করবো কিনা, বা নতুন একটা আইডিয়া আসতেছে মাথায়, সেটা শেয়ার করবো কিনা, এরকম যেন হ্যাজিটেশন কাজ না হয়। আপনি ওপেন মাইন্ডেড হবেন, সবকিছু মন খোলাখুলি ভাবে এখানে শেয়ার করতে পারবেন, তাহলে হচ্ছে সম্পর্কটা স্ট্রংলি বিল্ড আপ করবে, ঠিক আছে? So, 5 কি বলতেছে? প্রিপারেশন ইজ কি। প্রিপারেশনের কথা বলতেছে। প্রিপারেশন, এই নেগোসিয়েশন করতে হলে অবভিয়াসলি দুইটা পক্ষ হোক, তিনটা পক্ষ হোক, যে যে কয়টা পক্ষ হোক কেন, তাদেরকে সবাইকে একটা মোটামুটি একটা প্রিপারেশন নিতে হবে। So, এখানে একটা বলতেছে বাটনা। বাটনা বলতে বোঝাইতেছে বেস্ট অল্টারনেটিভ টু আর নেগোশিয়েটেড এগ্রিমেন্ট, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখেন। রিসার্চ ইউর পার্টনার, আপনার পার্টনার যেটা সেটা আপনাকে রিসার্চ করতে হবে। তো পার্টনার বলতে কি বুঝাইতেছিলাম? বেস্ট অল্টারনেটিভ টু এ নেগোশিয়েটেড এগ্রিমেন্ট। আমার কাছে কোন বেস্ট অল্টারনেটিভটা আছে, আমি যে নেগোসিয়েশন এগ্রিমেন্টে চাচ্ছি, এর জন্য আমার কাছে কোন বেস্ট অল্টারনেটিভটা আছে, আমার সেই আন্ডারস্ট্যান্ড, আমার যে ইন্টারেস্ট আছে, আমার যে নিডস আছে, আমার যে পটেনশিয়াল সলিউশন আছে, এই সব কিছু আমাকে রিসার্চ করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এই সব কিছু করতে হলে কিন্তু আমাকে একটা প্রিপারেশন নিতে হবে। দ্যাটস ওয়াই বলতেছে যে প্রিপারেশন ইজ কি। এম আই ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। 6 নম্বরটা বলতেছে কি, কমিউনিকেশন, ঠিক আছে? সো নেগোসিয়েশন করতে হলে অবভিয়াসলি দুইটা পক্ষের মধ্যে সুন্দর একটা কমিউনিকেশন থাকতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন, সেফ এক্সাম্পল, ধরুন আমি তো এই যে আপনাদের সাথে এখন কথা বলতেছি, এখন এক পক্ষ আমি জাস্ট বলতেছি, আপনারা হচ্ছে ঘুমাইতেছেন,
ঠিক আছে। তো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, আমি আমার মতো দিচ্ছি বাট আই ওয়ান্ট টু গেট এনি কাইন্ড অফ ফিডব্যাক, আমি কোনো ফিডব্যাক এখানে পাবো না। তার মানে কি আমাদের নেগোসিয়েশনটা কিন্তু আলটিমেটলি এখানে ফ্রুটফুল হবে না। সো দ্যাটস ওয়াই যখনই একটা নেগোসিয়েশন প্রসেসে যাবেন তখন হচ্ছে দুইটা পক্ষের মধ্যে অবভিয়াসলি সুন্দর একটা কমিউনিকেশন থাকতে হবে, এটা ক্লিয়ার থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে, এটা যেন ভেগ না থাকে, ঠিক আছে। আর অল পার্টিস আর সেম পেজ, এটা ইনশিওর করবেন যে সবাই একটা সেম স্টেজে আছে। অ্যাক্টিভ লিসেনিং, ওই যে বললাম আমি আমি বলতেছি বাট আপনারা ঘুমাচ্ছেন, আপনারা সুন্দর মতো শুনতেছেন না বা অ্যাক্টিভলি শুনতেছেন না, তখন আসলে মধ্যে দুইটা পক্ষের মধ্যে নেগোসিয়েশন ভালো হবে না। সো কমিউনিকেশন থাকতে হবে, অবভিয়াসলি সেটা ক্লিয়ার থাকতে হবে এবং ওপেন কমিউনিকেশন থাকতে হবে যেন সবাই এখানে সেম স্টেজে থাকে এবং অ্যাক্টিভ লিসেনিং, দ্যাট মিনস যে পার্টিগুলো আছে সবাই যেন সবাইকে সুন্দর মতো এবং মনোযোগ সহকারে শুনে সেই জিনিসটা ইনশিওর করতে হবে, ঠিক আছে। And the last one is creative deal making. আচ্ছা, ক্রিয়েটিভ ডিল মেকিং বলতে বুঝাইতেছে যে এক্সপ্লোর ইনোভেটিভ সলিউশন দ্যাট গো বিয়ন্ড দ্য ইনিশিয়াল প্রপোজাল, ঠিক আছে। যে ইনিশিয়ালি যদি আপনি ইনোভেটিভ কোনো কিছু সলিউশন দিতে পারেন নেগোসিয়েশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার জন্য ওই নেগোসিয়েশন প্রসেসটা অনেক আরো বেশি ইজি করে তুলবে, ঠিক আছে। সো মানে এমনভাবে একটা সলিউশন দেওয়া যে দুইটা পক্ষেই মিউচুয়াল বেনিফিট হয়েছে। ওকে ফাইন, ওর সাথে আমার একটা সম্পর্ক ভালো আছে, এটা যেন আমাদের ইয়া না হয়, খারাপ এরকম দিতে না হয়, আমরা অল্টারনেটিভ একটা সলিউশন দিতে পারি। সে ফর এক্সাম্পল এখানে যে বলতেছে যেমন ল্যান্ডলর্ড হচ্ছে অফার করছে ফ্রি রেন্ট, লং রেঞ্জ ফান্ডিং, রেনোভেশন। তো এই কারেন্ট রেন্ট যে যতটুকু আছে ততটুকু যদি সে পরিশোধ করতে না পারে তাহলে সেই সময়টা বাড়ায় দিল, বাট সে কিন্তু তাকে এটা বলে না যে তুমি আমার বাসা ছেড়ে চলে যাবো। এটা সুন্দর একটা নেগোসিয়েশনের মধ্যে চলে আসছে যে ঠিক আছে তুমি এটা দিতে পারো না, আমি তোমাকে কিছুটা সময় বাড়িয়ে দিলাম, লিজের সময়টা আমি তোমাকে বাড়িয়ে দিলাম। তো দেখা যাবে দুইটা পক্ষের মধ্যে একটা সম্পর্ক ভালো থাকবে, ঠিক আছে। আমি ক্লিয়ার? এই যে এই 7টা পয়েন্ট যে ডিসকাস করছি কারো কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পেরেছেন কি প্রিন্সিপালস অফ কোলাবোরেটিভ নেগোসিয়েশন, এই 7টা পয়েন্ট? জি স্যার। কারো কোনো কনফিউশন নাই? সবাই বুঝতে পেরেছেন? এখনো অবধি নাই স্যার। এখন অব্দি না? ওকে, তাহলে কেউ একজন আমাকে একটু বলেন এই যে 7টা পয়েন্ট দেখি কার কতটুকু সামন। কেউ নাই? কেউ বলতে চান না? এনিওয়ান? স্যার জি। এখানে স্যার 7টা পয়েন্ট হচ্ছে স্যার: ফোকাস অন ইন্টারেস্ট, বিল্ড রিপোর্ট এন্ড ট্রাস্ট, ওকে, বি উইলিং টু। স্যার ফার্স্ট ওয়ান শুধু ফোকাস অন ইন্টারেস্ট ছিল এন্ড লাস্টে কি ছিল? নট পজিশন, ঠিক আছে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সেকেন্ড ওয়ান? আচ্ছা, তারপর স্যার বিল্ড রিপোর্ট এন্ড ট্রাস্ট, বি উইলিং টু মেক কনসেশন, থার্ড ওয়ান যেটা। ফোর্থ ওয়ান হচ্ছে স্যার রিমেইন অ্যাডাপ্টেবল এন্ড ওপেন মাইন্ডেড। ওকে, ফিফথ ওয়ান হচ্ছে স্যার প্রিপারেশন ইজ কি। সিক্সথ ওয়ান হচ্ছে স্যার কমিউনিকেশন এন্ড সেভেন্থ ওয়ান হচ্ছে স্যার ক্রিয়েটিভ ডিল মেকিং। ওকে স্যার, বাটনা বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ স্যার বাটনা? বাটনা হচ্ছে স্যার বেস্ট অল্টারনেটিভ টু নেগোশিয়েটেড এগ্রিমেন্ট। থ্যাঙ্কস আ লট স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। হোয়াটস ইউর আইডি? স্যার 1352। 135. Just a minute. Nidul. জি স্যার। Okay, thank you, sir. Thank you. Anyone? আর কেউ বলতে চান? ওকে, সো বুঝতে পারছি আমরা হোয়াট ইজ কোলাবোরেটিভ নেগোসিয়েশন এন্ড দ্য প্রিন্সিপালস অফ কোলাবোরেটিভ নেগোসিয়েশন। সবাই বুঝতে পেরেছি? ঘুমাচ্ছেন নাকি? কোনো রেসপন্স নাই কেন? আচ্ছা একটু স্যার response ঘুমাইতেছি করেন। কে ঘুমাচ্ছে? এই দেখি, যে ঘুমাচ্ছে তার মা আজকে বেশি দিব, বলেন কে ঘুমাচ্ছে? সানি স্যার। সানি। ওকে, সানি মার্কস এক মার্কস এক্সট্রা দিয়ে দিলাম যেহেতু ঘুমাইতেছে। ওকে, সো আমি ধরে নিলাম সবাই আপনারা এটা বুঝতে পেরেছেন। সো আমাদের নেক্সট টপিকটি একটু ডিসকাস করি। হোয়াট ইজ প্ল্যানিং ফর ইমপ্যাক্ট ইন বিজনেস কমিউনিকেশন? ঠিক আছে, প্ল্যানিং ফর ইমপ্যাক্ট ইন বিজনেস কমিউনিকেশন বলতে
যে আমরা যে আমাদের কমিউনিকেশন প্রসেস যে ইনভলভ business communication involves strategically crafting messages to achieve specific outcomes considering the audience and desired behavior changes আচ্ছা আমরা যে আমাদের যে বিজনেস কমিউনিকেশনটা করতেছি এটার যে আউটকামসটা যে আসতেছে সেইখানে আমার অডিয়েন্স বা আমার যে মেসেজেস যেগুলো আছে সেগুলো বিহেভিয়ারালি চেঞ্জ হইতেছে বা তারা কিভাবে এটাকে নিতেছে এই সব কিছু এই টোটাল প্রসেসটাকে আমরা বলতেছি প্ল্যানিং ইমপ্যাক্ট ফর বিজনেস কমিউনিকেশন ঠিক আছে সো যেমন বলতেছে দেখেন দিস ইনক্লুডস ডিফাইনিং অবজেক্টিভস তার মানে এই যে কমিউনিকেশন প্রসেসটা এখানে আমার অবজেক্টিভ ডিফাইন করতেছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অডিয়েন্স আমার অডিয়েন্সদেরকে আমি বুঝে ট্রাই করতেছি চুজিং অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল আমি যে আমার কমিউনিকেশনটা করতেছি এটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল আমি সেখানে চুজ করতেছি অ্যান্ড ডিজাইনিং ক্লিয়ার কনসাইজ মেসেজেস ফাইনালি আমি এমন একটা কি বলে আমি মেসেজটা যেটা দেওয়া করতেছি সেটা যেন ক্লিয়ার থাকে ডিজাইন এবং কনসাইজ এই যে ব্রিফ যেন থাকে এই টোটাল সব প্রসেসটাকে আমি বলতেছি প্ল্যানিং ফর ইমপ্যাক্ট মানে বিজনেস কমিউনিকেশনের ইমপ্যাক্টটা বিজনেস কমিউনিকেশনের প্রভাবটা ঠিক আছে সো এইটা বলতেছি দেখেন এখানে সেকেন্ড ইয়াতে পয়েন্টটা বলতেছে ডিজাইনিং কমিউনিকেশন দ্যাট ক্রিয়েটস মিনিংফুল রেজাল্ট দ্যাট মিনস একটা মিনিংফুল রেজাল্ট যেন এখান থেকে আমার আসে ইনশিওর দ্যাট মেসেজ আর ক্লিয়ার পারসুয়েসিভ এন্ড ড্রাইভ অ্যাকশন এই টোটাল সবকিছু প্রসেসটাকে আমি বলতেছি স্যার প্ল্যানিং ফর ইমপ্যাক্ট দ্যাট ইজ নিড ইন বিজনেস কমিউনিকেশন আমি কি বুঝাইতে পারছি বুঝতে পারছেন স্যার ওকে স্যার কনসাইজ মেসেজ যেটা ছিল স্যার ওটা বলতে কি বুঝেছেন? কনসাইজ ইজ এ ব্রিফ অবশ্যই আপনি যে মেসেজ আমার মনে আছে প্রিন্সিপালসে বলেছিলাম যে আমার মেসেজ আমি যেটা দিব সেটা যেন ব্রিফ থাকে মানে খুব লেন্দি যেন না হয় শর্টকাটের মধ্যে যতটা সুন্দরভাবে বুঝাই দেওয়া যায় আচ্ছা এই টোটাল প্রসেসটাকে আমি বলতেছি প্ল্যানিং ফর ইমপ্যাক্ট ইন বিজনেস আচ্ছা আমি আরেকবার বলি তাহলে বুঝতে পারবেন দেখেন প্ল্যানিং ফর ইমপ্যাক্ট ইন বিজনেস কমিউনিকেশন ইনভলভস স্ট্র্যাটেজিক্যালি ক্রাফটিং মেসেজেস টু অ্যাচিভ স্পেসিফিক আউটকামস আমি যে এটা করতেছি এটার মধ্যে ইনভলভ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ক্রাফটিং মেসেজ টু অ্যাচিভ স্পেসিফিক আউটকামস কনসিডারিং দ্য অডিয়েন্স এন্ড ডিজায়ার বিহেভিয়ার আমি যে মেসেজটা পাঠাইছি সেটা যেন স্ট্র্যাটেজিক্যালি হয় ক্রাফটিং মেসেজ যেটা আমার স্পেসিফিক আউটকামস গেইন করতে সাহায্য করবে এবং আমি যখন এটা করতেছি তখন যেন আমার অডিয়েন্সকে আমি কনসিডার করি তো এই টোটাল হচ্ছে প্ল্যান বিজনেস কমিউনিকেশন যেটা প্ল্যান করতেছি সো এখানে কি কি ইনক্লুড আছে আমি বলছিলাম যে এখানে আমাকে অবজেক্টিভটা ডিফাইন করে দিতে হবে যে আমি যে এই যে কমিউনিকেশনটা করতেছি এটা অবজেক্টিভটা কি এটা যা আমিও জানি আমার যে অপরপক্ষ আছে সেও জানে আমি যেন আমার অডিয়েন্সকে বুঝতে পারি আন্ডারস্ট্যান্ড মাই অডিয়েন্স আমি যেন ওই যে কমিউনিকেশনটা করতেছি সেটা যেন একটা চুজ অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলের থ্রুতে যেন আমি এটা করতে পারি চুজিং অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল আমি যে করতেছি এটা যেন মেসেজটা যেন ক্লিয়ার থাকে বা আমার যে কমিউনিকেশনটা এটা যে ডিজাইনটা যেন ক্লিয়ার থাকে আমি যে মেসেজটা পাঠাবো এটা যেন আমার কনসাইজ থাকে ব্রিফ থাকে এই টোটাল সবকিছু প্রসেসটাই হচ্ছে আমার প্ল্যানিং প্ল্যানিং কিসের প্ল্যানিং বিজনেস কমিউনিকেশন প্ল্যানিং এবং এটা হচ্ছে সেটা ইমপ্যাক্ট এখন কি আমি বুঝাইতে পারছি জি স্যার বুঝতে পারছেন কারা যে ফার্স্টে বুঝেন নাই যে বা যারা বুঝেন নাই এখন বুঝতে পারছেন স্যার কনফিউশন থাকলে বিন্দু পরিমাণ কনফিউশন থাকলে আমাকে বলবেন আমি বুঝাবো যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন ঠিক আছে কারো যদি কনফিউশন থাকে উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি ফিয়ার জাস্ট বলবেন স্যার আমি বুঝি নাই আমি আবার বুঝাই দেবো কোনো সমস্যা নেই সবাই বুঝতে পেরেছেন জি স্যার ওকে ঠিক আছে সো এই যে ইমপ্যাক্টফুল কমিউনিকেশন ইমপ্যাক্টফুল মানে কি একটা সুন্দর একটা কমিউনিকেশন করার জন্য কি এলিমেন্টস দরকার দ্যাট মিনস ওইটাকে আমরা বলতেছি ফোর এলিমেন্টস মানে প্রধান যে উপাদানগুলো যেগুলো দরকার একটা সুন্দর বা ইমপ্যাক্টফুল কমিউনিকেশনের জন্য ঠিক আছে তো প্রথম বলতেছে ডিফাইন ক্লিয়ার গোলস অবভিয়াসলি আপনার যে কমিউনিকেশনটা গোলটা আপনার যে কমিউনিকেশন যে লক্ষ্যটা সেটা ডিফাইন করতে হবে কাকে ডিফাইন করতে হবে ওই যে আমি যার সাথে কমিউনিকেশন করতেছি যে পক্ষের সাথে করতেছি এবং নিজের মধ্যেও গোলটা যেন স্পেসিফিক থাকে নিজের মধ্যে যেন এটা ক্লিয়ার থাকে আমি জানি না আমি কেন কমিউনিকেশন করতেছি আমি আজকে আপনাদের সাথে যে কমিউনিকেশনটা করতেছি ক্লাস এটা গোলটা কি বলেন আমাদের টপিক সম্পর্কে স্যার ধারণা দেওয়া হ্যাঁ সম্পর্ক দ্যাট মিনস এটা আর আরেকটা গোল হচ্ছে যে আমাকে ক্লাস নিতে হবে দ্যাটস ওয়াই এটা আমার গোল আপনাদের গোলটা কি দ্যাট মিনস আর একটা লেকচার দিবে ওই লেকচারটা যেন আমরা বুঝতে পারি সো আপনাদের গোলটাও ক্লিয়ার আপনারাও কিন্তু এরকম গোল নিয়ে আসছেন মাইন্ডসেট নিয়ে আসছেন যে স্যার হচ্ছে আমাদেরকে একটা টপিক আজকে পড়াবে আমার একটা গোল আছে যে হ্যাঁ আমি এই টপিকটা পড়াবো আমার একটা গোল আছে যেহেতু আমাকে ক্লাস নিতে হবে সো আমি গোলটা ফুলফিল করি এইটা আমি কি বুঝাইতে পারছি জি স্যার ওকে সেকেন্ড ওয়ান বলতেছে আন্ডারস্ট্যান্ড ইউর টার্গেট অডিয়েন্স
ঠিক আছে। সো আমি আমার টার্গেট অডিয়েন্সকে আমাকে বুঝতে হবে, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আপনারা আজকে আমার টার্গেট অডিয়েন্স, দ্যাট মিনস আমি আপনাদের সাথে কমিউনিকেশন করতেছি। এখন আমি যদি আপনাদের ইন্টারেস্ট, আপনাদের নিডস, আপনাদের কনসার্ন এইসব কিছু বিবেচনা না করে আমি যদি আমার মতো করে কমিউনিকেশন করে যাই, ওইটা আসলে ইম্প্যাক্টফুল কমিউনিকেশন হবে না। সে ফর এক্সাম্পল আমি আজকে আপনাদেরকে পড়াইতেছি কোর্স কি বিজনেস কমিউনিকেশন অ্যানালিসিস, বাট আমি আজকে আপনাদের হিস্ট্রি নিয়ে কথা বলতেছি, তাহলে কি হবে? আপনাদের ইন্টারেস্ট হচ্ছে কমিউনিকেশনে, আপনাদের নিডসটা হচ্ছে কমিউনিকেশন, আপনাদের কনসার্ন হচ্ছে আপনারা এইগুলো নিয়ে আজকে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসছেন যে ছাত্র বিজনেস কমিউনিকেশন করবে। বাট আমি আজকে ধরেন বলিউডে মুভিজ নিয়ে বা বলিউডে হলিউডে মুভিজ নিয়ে আজকে কথাবার্তা বলতেছি, তাহলে কিন্তু আমি আমার বুঝতেই পারলাম না যে আমার টার্গেট অডিয়েন্স কি চায়, তাদেরকে আমি বুঝতে পারিনি, রিচ আউট করতে পারিনি। ঠিক আছে, সো এটার জন্য বলতেছে যে আপনি যখনই কোনো কমিউনিকেশন করবেন অবভিয়াসলি তাদের নিডস, তাদের ইন্টারেস্ট, তাদের কনসার্ন কি এগুলো আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। দেন সে অনুযায়ী হচ্ছে আপনারা তাদের সাথে কমিউনিকেশনে যাবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, 3 নাম্বারটা বলতেছে চুজ দ্য রাইট চ্যানেলস। চ্যানেল বলতে কি বোঝায় মনে আছে? ওই যে প্রসেসের মধ্যে ইমেল, ভিডিও কল। মিডিয়াম, রাইট। সো চ্যানেল বলতে বোঝাইতেছে মিডিয়াম। আমি কোন মিডিয়ামে বা কোন চ্যানেলে হচ্ছে আমি আমার টার্গেট কাস্টমারের সাথে, আমার টার্গেট অডিয়েন্সের সাথে আমি হচ্ছে কমিউনিকেশনটা করব, ঠিক আছে। তারা কোনটা প্রেফার করে বেশি? সে ফর এক্সাম্পল এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের সাথে আমি সবাই যোগাযোগ করতে চাই, আপনার কোন মাধ্যমটা বেশি প্রেফার করেন বলেন, কোনটা? ইমেল, স্যার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, রাইট। সো আপনারা সবাই কমফোর্ট ফিল করতেছেন হোয়াটসঅ্যাপে। এখন আমি যদি সবাইকে ইন্ডিভিজুয়ালি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করি, আপনি হয়তো এমন কেউ আছেন ইমেল চেকই করেন না, তো সে তার সাথে আমি রিচ আউট করতে পারবেন এবং আপনারাও সেটা কমফোর্ট ফিল করবেন না। সো দ্যাটস ওয়াই বলতেছে যে আপনার যে টার্গেট অডিয়েন্স তাদের সাথে আপনি একটা রাইট চ্যানেলে ধরতে হচ্ছে যোগাযোগ করতে হবে। দেখেন এখানে একটা জিনিস বলছে কনসিডার ফ্যাক্টরস লাইক দ্যার প্রেফারেন্সেস, তাদের প্রেফারেন্স কি, দ্য নেচার অফ দ্য মেসেজ, কোন ধরনের মেসেজ পাঠাইতে চায়, এন্ড দ্য ডিজায়ার্ড আউটকাম, এবং এইটা থেকে আমার কি ডিজায়ার্ড আউটকাম আসতে পারে, ঠিক আছে। ফর্মাল যদি কোনো মেসেজ পাঠাইতে চাই তাহলে অবভিয়াসলি আমাকে ইমেলের থ্রুতে যেতে হবে, বাট আপনি যে কন্টিনিউসলি যে প্রতিনিয়ত কথা বলতেছি যে আজকে ক্লাস করবো, আজকে ক্লাস হবে, আজকে হবে না, বা এগুলো তো আসলে ইমেলের কথা বলার দরকার নেই, তাই না? সো এগুলো আমরা নর্মালি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি। বুঝতে পারছি? জি স্যার। স্যার ওকে, জি বলেন, কেউ কিছু বলতেছে, কিছু বলবেন? ওকে, 4 নাম্বারটা কি বলতেছে? ক্রাফট কম্পেলিং মেসেজেস। আচ্ছা, ক্রাফট কম্পেল করা মানে একত্রিত করা বা ইয়া করা, ঠিক আছে। তো এখানে বলতেছে ডেভেলপ ক্লিয়ার কনসাইজ এন্ড পারসুয়েসিভ মেসেজ দ্যাট আর টেইলরড টু ইওর অডিয়েন্স এন্ড চ্যানেল। বুঝতে পারছি কিনা? আপনি যে মেসেজটা পাঠাইতে চাচ্ছেন সেটা আপনি কি করবেন, সেটা আপনাকে ডেভেলপ করতে হবে, ক্লিয়ার থাকতে হবে, কনসাইজ থাকতে হবে, এবং ওই মেসেজটা যেন আপনি আপনার অডিয়েন্সের কাছে পাঠাতে পারেন এবং সুন্দর একটা চ্যানেলের থ্রুতে যেন আপনি এটা পাঠাতে পারেন, ঠিক আছে। দেন এই যে এখানে বলতেছে আপনি একটা স্ট্রং ইউজুয়াল কি বল ইয়া করতে হবে, কমপ্লেইন স্টোরিজ করতে হবে, এটা ক্লিয়ার কল টু অ্যাকশন। মোট কথা হচ্ছে যে আপনি আপনার যে অডিয়েন্সের সাথে কথা বলতেছেন, যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটা যেন ক্লিয়ার থাকে, কনসাইজ থাকে, সেটা যেন পারসুয়েসিভ থাকে, ওইটা যেন ওই আপনার অডিয়েন্সকে মোটিভেট করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে। এই সব কিছু যেন থাকে, এটা হচ্ছে 4 নাম্বারটা করতেছে। ওকে, 5। স্যার ওই 4 নাম্বারটা স্যার আবার একটু স্যার। ওকে ওকে, ঠিক আছে। তো বলতেছে কি আপনি যে আপনি তো একটা চ্যানেলের থ্রুতে আপনি যোগাযোগ করবেন, তাই না? তো আপনি যে এই যে মেসেজটা পাঠাবেন, এই মেসেজটা যেন আপনার ক্লিয়ার থাকে, অবশ্যই যেন এটা আপনার অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স যেন এটা বুঝবে, এটা যেন কনসাইজ থাকে, ব্রিফ থাকে, এবং একটা পারসুয়েসিভ মেসেজ থাকে। পারসুয়েসিভ মানে কি বলছিলাম, ওই যে প্ররোচিত করা, আপনি যেন কাউকে ওই মেসেজের থ্রুতে মোটিভেট করতে পারেন, তার জন্য এটাতে মোটিভেট ফিল হয়, ঠিক আছে, এরকম একটা মেসেজ থাকে। এবং একটা প্রপার চ্যানেলের থ্রুতে আপনাকে এটা পাঠাতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। 5 কি বলতেছে দেখেন, মনিটর এন্ড ইভালুয়েট। ওকে, সো এই যে আমরা যে কমিউনিকেশন করতেছি, আমাকে অবভিয়াসলি মনিটর করতে হবে। আমি আমার কাছে এই যে আপনাদের সাথে তো আমার একটা কমিউনিকেশন করছে, তাই না? তো আমার কাছে এখন মনিটর বলতে কি বুঝাইতেছে আপনি আমাকে বলেন তো, এখানে টোটাল মনিটরটা কি?
স্যার আপনি হচ্ছে দেখতেছেন যে আমাদের জিজ্ঞেস করতেছেন যে কোনটা কোনটা হয়েছে বা কি কি পড়াচ্ছেন, রাইট, আপনি ওটা রাইট। পর সো জিজ্ঞেস করতেছেন। রাইট, সো আমি এই যে আপনাদের সবাইকে দেখতেছি যে আপনারা ক্লাসে আছেন কিনা, বা আমি ফাইন্ড আউট করার বা মনে হচ্ছে ট্রাই করতেছি যে আপনারা এখন শুনতেছেন কিনা বা বুঝতেছেন কিনা, ঠিক আছে? তো আমি এটা মনিটর করতেছি অ্যান্ড ইভালুয়েট করতেছি কিসের মাধ্যমে? যে আপনাদের কাছ থেকে আমি কি করতেছি, ফিডব্যাক নিতেছি। ফিডব্যাক কালেক্ট করে দেন হচ্ছে আমি সেটা ইভালুয়েট করতেছি যে আদৌ কি আপনারা এটা বুঝতে পারতেছেন কিনা, আমি যেটা নিয়ে কথা বলতেছি বা আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কমিউনিকেশন করতেছি সেটা আপনারা বুঝতে পারতেছেন কিনা, বা আমি যে এফোর্টটা দিতেছি সেটা আসলে আদৌ কোনো ইমপ্যাক্ট আছে কিনা। বুঝতে পারছি? সো কমিউনিকেশন যখন করবেন অবভিয়াসলি আপনাকে মনিটর করতে হবে এন্ড ইভালুয়েট করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে। 6 বলতেছে ইউজ পারসুয়েসিভ টেকনিকস। আচ্ছা, আমি কি কিছু টেকনিক ইউজের কথা এখানে ওরা বলতেছে। পারসুয়েসিভ যে বলছিলাম যে কিছু মোটিভে আপনি যদি কাউকে ইনফ্লুয়েন্স করতে চান বা কাউকে মোটিভেট করতে চান তাহলে কিছু টেকনিক আপনি এখানে ইউজ করতে পারেন। তো 3টা টেকনিকের কথা বলছি। দেখেন, ইথোস credibility, establishing trust and credibility through expertise, experience or testimonials. আপনি আপনার ওই পক্ষের সাথে আপনি ট্রাস্ট বিল্ড আপ করে বা এক্সপার্টাইজ বা এক্সপেরিয়েন্সের থ্রুতে বা টেস্টিমোনিয়ালসের থ্রুতে আপনি তাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারেন। এটাকে আমরা বলতেছি ইথোস। তো ইথোসে বলতেছে কি, কিসের মাধ্যমে? ট্রাস্ট বিল্ড আপ বা এস্টাবলিশের মাধ্যমে, ক্রেডিটিবিলিটি কিসের থ্রুতে? এক্সপার্টাইজ, আপনার যে দক্ষতা আছে, আপনার যে এক্সপেরিয়েন্স আছে সেটা, বা আপনার যে টেস্টিমোনিয়ালস আছে এইটা, ঠিক আছে? সেকেন্ড বলতেছে প্যাথোস। প্যাথোস বলতেছে ইমোশন, ঠিক আছে? তো আপনি কিসের মাধ্যমে আপনি এখানে আপনি ইয়া করতে পারেন, তাদের অ্যাটেনশন গেইন করতে পারেন, কিভাবে তাদেরকে আপনি ম্যানিপুলেট করতে পারেন বা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারেন। ইউজ ইউর প্যাথোস। প্যাথোস বলতেছে যে ইমোশনস থ্রু স্টোরি টেলিং, ঠিক আছে? ভিভিড ল্যাঙ্গুয়েজ আর ইমোশনাল ভিজুয়ালস, এই জিনিসগুলোর মাধ্যমে। দ্যাট মিনস আপনি একটা গল্পের মাধ্যমে তাদের সাথে একটা সুন্দর একটা কমিউনিকেশন করলেন, ইমোশনাল ওয়েতে, ঠিক আছে? আপনি একটা সুন্দর স্পষ্ট একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, ইমোশনাল ভিজুয়ালস, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি বলতেছে লগোস বা লজিক। আপনি ইউজিং ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক, লজিক্যাল রিজন, এই সব কিছুর মাধ্যমে তাদেরকে আপনি পারসুয়েট করতে পারেন, মোটিভেট করতে পারেন বা ইনফ্লুয়েন্স করতে পারেন। এই 3টে জিনিস আমরা বলছি, ইথোস, প্যাথোস অ্যান্ড লগোস। আমি ক্লিয়ার? বুঝতে পারছেন এই 3টা মানে কোন টেকনিকগুলোর মাধ্যমে আপনি তাদেরকে মোটিভেট করতে পারেন বা ইনফ্লুয়েন্স করতে পারেন? জি স্যার। জি স্যার। কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে। 7 নাম্বারটা খুব ইন্টারেস্টিং, প্রফেশনাল টন। আচ্ছা, প্রফেশনাল টন বলতে কি বুঝাইতেছে? ক্যান এনিওয়ান এক্সপ্লেইন প্রফেশনাল টন? স্যার স্যার আমার কমিউনিকেশনের সময় স্যার এই প্রফেশনালি কথা বলতে হবে। আমি তো আর আমার যে ক্লায়েন্ট আছে ওদের সাথে তো আমার বন্ধুর মতো আচরণ করতে হবে। রাইট, রাইট। ওকে, ফাইন। আপনি যে টোনে আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন সেই টোনে কি আপনি আমার সাথে কথা বলতে পারেন? ব্যাপারটা এরকম? না স্যার। দ্যাট ইজ প্রফেশনাল টোন। বুঝতে পারছি স্যার। লাইক এরকম হওয়া উচিত আসলে, সিচুয়েশন ওয়াইজ আপনার টোনটা চেঞ্জ করেন। সিচুয়েশন ওয়াইজ, ফর এক্সাম্পল ধরেন আমি মানে আমার আমার ইয়ারা বলে, আমার বন্ধু বান্ধব বলে যে তুই টিচার কিভাবে দিবি, তো কথা বলতে ঠিক আছে। আমি বলছি যে তোদের সাথে আমি যেরকম কথা বলতে বলি, আমি তো আমার স্টুডেন্টের সাথে সেরকম কথা বলি বা আমার প্রফেশনাল জায়গায় সেরকম কথা বলি। সো এইটা হচ্ছে আমার প্রফেশনাল টোন। আমি আপনাদের সাথে কথা বলতে হলে আমাকে অনেক কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে, বা আমি যখন আমার টিচারদের সাথে বা আমার কলিগদের সাথে কথা বলি তখন আমার অনেক ফর্মালিটিস মেনটেন করতে হবে, আমাকে প্রফেশনাল একটা টোন মেনটেন করতে হবে। বাট আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি বা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি তখন কিন্তু আমাকে সেটা মেনটেন করতে হয়। সো দ্যাট ইজ কল্ড, এটা বলতেছে যে আপনি অবশ্যই একটা প্রফেশনাল টোন আপনাকে ইউজ করতে হবে আপনার কমিউনিকেশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাক্টিভ লিসেনিং। আচ্ছা, সো অ্যাক্টিভ লিসেনিং বলতে কি বোঝায় বলেন? আপনারা কি এখন অ্যাক্টিভ লিসেনার আমার নাকি ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ লিসেনার স্যার। আমার তো মনে হয় না, আমার তো মনে নিশ্চয়। হয় যে আপনাদের আহ, এখন মিটিং এ যতজন আছে তার মধ্যে 50% ঘুমাইতেছে বা ক্লাসে জয়েন করে অন্য কিছু করতেছে। আপনারা হ্যাঁ কয়েকজন পার্টিসিপেট করতেছেন। সো আই উড লাইক টু সে দ্যাট আপনারা সবাই না, বাট আপনারা যারা পার্টিসিপেট করতেছেন আপনারা হচ্ছেন অ্যাক্টিভ লিসেনিং। আচ্ছা, লিসেন। ব্যাপারটা এরকম না যে সম্পর্ক বা কমিউনিকেশনটা তখনই খুব স্ট্রং হয় যখন একজন বলে একজন খুব স্ট্রং আর কি সুন্দর মতো শুনে, অ্যাক্টিভলি শুনে, ঠিক আছে? আমি বলতেছি আপনাদের অন্য মানুষ, আপনারা অন্য জায়গায় আছেন,
তাহলে দেখবেন কি তখন না বলতেও ভালো লাগবে না। বা ফর এক্সাম্পল আপনি একজনের আপনার ক্লোজ একজনের সাথে কথা বলতেছেন, তো সে আপনার কথা শুনতেছে না, তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না। So, এটা বলতেছে যে অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে এইটা, যে শুনতে হবে, সুন্দর লিসেন করা। বুঝতে পেরেছেন? জি স্যার। কোনো কনফিউশন আছে? এই যে যেগুলো ও বললাম স্যার, ইমপ্যাক্ট ফর কমিউনিকেশন, সো আপনি যদি কমিউনিকেশনটা ইমপ্যাক্ট করতে চান এই এলিমেন্টস গুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এম আই ক্লিয়ার সবাই? ইয়েস জি স্যার। স্যার। কারো কোনো জি, স্যার। কনফিউশন আছে? নো স্যার। না Okay. স্যার। সো কেউ একজন একটু বলেন কি কি উপাদানের কথা বললাম, সুন্দর মতো বলেন। স্যার ফার্স্ট হচ্ছে ডিফাইন ক্লিয়ার গোলস, ওকে and your target audience. Third Okay. one, choose the right channels. Four হচ্ছে স্যার Okay. craft telling message. Five হচ্ছে Okay. স্যার monitor and evaluate. Six professional tone. Seven user persuasion techniques, and eight হচ্ছে স্যার active listening. অ্যাক্টিভ লিসেনিং। থ্যাংক ইউ স্যার, সবগুলো পয়েন্ট বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে। আর কেউ ম্যামদের থেকে কোনো পার্টিসিপেশন নাই? এনিওয়ান ম্যামদের থেকে? জি অবশ্যই। স্যার ক্লিয়ার গোলস, ওকে, এটা মানে হচ্ছে কমিউনিকেশন হচ্ছে গোল ক্লিয়ার রাখা। গোল কি দুইটা পক্ষেরই না শুধু এক পক্ষের? না না, নিজের গোল মানে ধরেন আমার বিজনেস গোল ছিল নিজের কাছে ক্লিয়ার। ম্যাম আপনার কথাটা একটু কেটে কেটে আসতেছে। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, জি ম্যাম বলেন। সেকেন্ড ওয়ান? সেকেন্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ড টার্গেট অডিয়েন্স, ওকে অডিয়েন্সের নিড, ইন্টারেস্ট, তারপর হচ্ছে কনসার্ন অনুযায়ী আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করে কমিউনিকেট করা। রাইট। দেন হচ্ছে চুজ দ্য রাইট Choose মিডিয়াম, the proper Choose channel the or medium, right channel or okay. দেন হচ্ছে ক্রাফট Craft কম্পিলিং মেসেজ, মানে হচ্ছে মেসেজ ক্লিয়ার রাখা, ক্লিয়ার কনসাইজ থাকতে হবে মেসেজ, অডিয়েন্স যাতে ভালোভাবে বুঝতে পারে। আচ্ছা। দেন হচ্ছে স্যার মনিটর, নিজের কমিউনিকেশনের ইফেক্টিভনেসটা হচ্ছে ট্র্যাক করা। দেন যদি ইমপ্রুভের প্রয়োজন হয় সেটা ইমপ্রুভ করা। ওকে, ইউজ পারসুয়েট, কয়টা টেকনিকের কথা বলছিলেন এখানে? তিনটা মনে হয়, ফার্স্ট ছিল ইথোস। ওকে বলেন। দেন হচ্ছে ইথোস মানে ট্রাস্ট বা অডিয়েন্স বাড়ানো। আচ্ছা দেন হচ্ছে প্রফেশনাল টোন, মানে প্রফেশনাল ওয়েতে কমিউনিকেট করা। আচ্ছা আপনার প্রফেশনাল টোন আছে? আর খুব একটা নাই? এখন বলতেছি যে খুব একটা মনে হয় নাই, আচ্ছা এন্ড লাস্ট ওয়ান? নরমালি বলার চেষ্টা করতেছি। আচ্ছা লাস্ট ওয়ান ম্যাম? লাস্ট মানে অডিয়েন্সের পারস্পেক্টিভ অনুযায়ী হচ্ছে অ্যাক্টিভলি শোনা। শুনতে হবে, ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাঙ্কস আ লট। আপনার যদি একটু নেটে প্রবলেম করছে, বাট ইউ ট্রাইড ইউর বেস্ট। থ্যাঙ্কস আ লট ম্যাম। ওকে স্যার, হোপফুলি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে ঠিক আছে। সো এইটা আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য, এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অনেস্টলি যদি বলি, হোয়াট ইজ নেগেটিভ নিউজ? আপনারা আমাকে কেউ বলেন, নেগেটিভ নিউজ বলতে কি বোঝায়? স্যার বেশিরভাগই তো বুঝায় স্যার গুজব, উল্টাপাল্টা নিউজ। না না, এটা না, ওইটা আলাদা। নেগেটিভ নিউজ, স্যার নেগেটিভ ইমোশন হচ্ছে স্যার এমন একটা নিউজ যেটা আমাদের মধ্যে নেগেটিভিটি তৈরি করে, কিন্তু নিউজটা স্যার সত্য। নেগেটিভিটি তৈরি করে বা যেটা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে, রাইট? সিম্পল এক্সাম্পল, যেমন যে কালকে শুনলাম আমি যে জাহাঙ্গীরনগরের 27 বছর একটা ছেলে মারা গেছে। তো এটা কি নেগেটিভ নিউজ না পজিটিভ নিউজ? নেগেটিভ স্যার নেগেটিভ নিউজ। তো এটা আমার ফ্রেন্ড হইতে পারতো, বা আমার ভাই হইতে পারতো, বা আপনাদের কেউ আত্মীয় হইতে পারতো, তাই না? তো এইটাই হচ্ছে আমার নেগেটিভ নিউজ। যে দেখেন বলতেছেন নেগেটিভ নিউজ এন্ড ক্রাইসিস কমিউনিকেশন ইনভলভস ডেলিভারিং নেগেটিভ নিউজ, দেখেন অ্যানাউন্সমেন্ট দ্যাট মে কজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর কনসার্ন, বা এরকম হলো
যে আপনাদের মধ্যে থেকে এরকম একটা হুট করে একটা নিউজ আসলো যে আপনাদের একটা ফ্রেন্ড ক্যাম্পাসে আছে এখনো, সে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, আপনি বাড়িতে আছেন সবাই, তো এটা কি নেগেটিভ নিউজ না পজিটিভ নিউজ? স্যার নেগেটিভ নিউজ। আচ্ছা, এটা Negative এটা এটা এটার ফলে আপনাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না, আপনাদের ভিতরে কনসার্ন হবে না বা দুশ্চিন্তা হবে না? জি স্যার। হ্যাঁ, so এইটাই হচ্ছে স্যার আমার নেগেটিভ নিউজ। ঠিক আছে, এন্ড কোশ্চেন হচ্ছে স্যার নেগেটিভ নিউজ কেন দরকার আছে লাইফে, বা এটা 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 আমরা কেন শিখতেছি? আচ্ছা যাই হোক, এটা আমরা শিখবো বলতেছি। দেখেন, এটা এখানে উদাহরণ দিই স্যার, ওই যে ইটস অ্যান এমপ্লয়ি লে অফ প্রোডাক্ট রিকল ফর পাবলিক হেলথ ইমার্জেন্সি। সো এমপ্লয়ি লে অফ বলতে হচ্ছে বাদ দেওয়া, এমপ্লয়ি ছাঁটাই করা। তো কোম্পানি থেকে যখন আমরা এমপ্লয়ি ছাঁটাই করি, তখন সেটা আমরা অবভিয়াসলি আমাদের জন্য এটা নেগেটিভ নিউজ, এটা তার জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করতেছে। প্রোডাক্ট রিকল মানে হচ্ছে প্রোডাক্ট অর্ডার ছিল, সেটা হচ্ছে রিকল, উইথড্র করছে, এটা নিতেছে না। আমি আপনাদের কাছে বললাম যে আমাকে 10 পিস পেয়ার দাও, পরে বানানো শেষ আপনাদের, আমি বললাম যে এখন আমি এটা নিব না ভাই। বা ধরেন পাবলিক হেলথ ইমার্জেন্সি, এই যে ধরেন প্যান্ডামিকের কথা আমি যদি বলি, তারপর কি পাবলিক হেলথ ইমার্জেন্সি হেলথ, তো এই সব কিছু ওরা উদাহরণ হিসেবে দিয়েছে যে এটা হচ্ছে নেগেটিভ নিউজ অর ক্রাইসিস কমিউনিকেশন। আচ্ছা, ক্রাইসিস কমিউনিকেশনটা আমি একটু স্পেসিফিক্যালি ভাবে আলাদাভাবে বলি। দেখেন, crisis communication plan is crucial for managing negative praise and ensuring a swift and strategic response to a situation that threatens an organization reputation. আমি যদি সিম্পলি বলি, নেগেটিভ নিউজটাকে, ক্রাইসিস সিচুয়েশনটাকে কত সুন্দর ওয়েতে কন্ট্রোল করা যায়, সেই প্রসেসটা যেন সেটা আমার অর্গানাইজেশন রেপুটেশনটাকে সেভ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যান। ঠিক আছে, সো এখন কোশ্চেন হচ্ছে স্যার কিভাবে? সে ফর এক্সাম্পল ধরেন আমাদের হচ্ছে এরকম হলো যে ডেফিনেটলি একটা নেগেটিভ, একটা বাজে নিউজ আসছে, একটা নেগেটিভ নিউজ আসছে। So, এখন মানুষ বা সাংবাদিকরা আমাদের উপরে বন্দি খেয়ে পড়ছে, ভাই এটা হয়েছে ওইটা হয়েছে। ফ্যাক্ট হচ্ছে আপনি ওই সিচুয়েশনটা কত সুন্দর মতো ডিল করতে পারেন যেন আমার এই অর্গানাইজেশনের রেপুটেশনটা খারাপ না হয়, এটাকে আমি বলছি ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যান। ঠিক আছে, দ্যাট মিনস এটা আপনার যে কোনো সিচুয়েশন হতে পারে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, এটা আপনার ফেস টু ফেস হতে পারে, এটা আপনার অনলাইন হতে পারে, এটা আপনার ভাইবার থ্রুতে হতে পারে। দ্যাট মিনস এটা আপনার কিভাবে এটা সেভ করতেছেন নিজেকে, সেটা হচ্ছে আপনার ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যান। আমি কি বুঝাতে পারছি? এটা খুব ইম্পর্টেন্ট লাইফে। মাঝে মাঝে এরকম হয় না যে আমাকে নিয়ে একটা গুজব ছড়া দিচ্ছে, আমি ভাইরাল হয়ে গেছি, বাট ওটা আলটিমেটলি আমি ছিলাম না। তো এটা তো আপনার লাইফে একটা ক্রাইসিস, তাই না? কথা হচ্ছে এটা আমি কিভাবে ডিল করতে পারি যেটা আমার পরিচিতিটাকে সেভ করে, আমার সম্মানটাকে, এটাকে আমি বাঁচাই। এটা হচ্ছে আমার ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যান। আমি ক্লিয়ার বুঝাইতে পারছি? বাস্তব জীবনে এই দুইটা দরকার স্যার। আপনার নাই। আপনারা এরকম কেউ ডিল করতে পারেন যে একটা বিশাল ঝামেলা হয়ে গেছে, এই ঝামেলাটাকে কিভাবে কত সুন্দর ওয়েতে ডিল করা যায়, এরকম কেউ ডিল করতে পারবেন? করছেন কখনো কেউ যে স্যার বড় ধরনের একটা প্রবলেম হয়েছিল লাইফে, এটাকে আমরা ডিল করতে পারছি, হয়েছে কখনো? করতে পারছেন এমন কেউ আছেন? যদি কেউ থাকেন তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারেন। কেউ নাই? আচ্ছা ঠিক আছে, সো দেখি কি, সো আচ্ছা, কি প্রিন্সিপালস অফ ডেলিভারিং নেগেটিভ নিউজ? স্যার, খারাপ সংবাদ বা দুঃসংবাদ দেওয়া একটা আর্ট। আর্ট মানে হচ্ছে দেওয়ার কিছু ওয়ে আছে, কিছু নীতি আছে। আচ্ছা, সে ফর এক্সাম্পল ধরেন আমার বাবা মারা গেছে, হুট করে আপনাদের মধ্যে একজন এসে বলল এই তোর তো বাবা মারা গেছে। এটা কোনো প্রপার ওয়ে হইলো যে একটা নেগেটিভ নিউজ দেওয়ার? নো স্যার। না। সো এটা বলতেছে যে আমরা যখন কাউকে কোনো নেগেটিভ নিউজ দিব, এই নেগেটিভ নিউজটা দেখেন, নেগেটিভ নিউজ মানে সে কষ্ট পাবে, বা এটা দেওয়ার কিছু প্রপার চ্যানেল আছে, কিছু প্রিন্সিপালস আছে, কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে যাতে সে এটাতে বেশি মন খারাপ না করে এবং সে যেন খুব বেশি কষ্ট এখানে সে না পায়। তো আমরা এই জিনিসগুলো একটু দেখবো যে কি প্রিন্সিপালস অফ ডেলিভারিং নেগেটিভ নিউজ। নেগেটিভ নিউজ ডেলিভার করার জন্য কিছু মৌলিক নীতি আমরা এখানে ফলো করি। প্রথম দেখেন দেখেন বলতেছে কি বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। প্রথমে বলতেছে এখানে অ্যাম্বিগুইটি আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাম্বিগুইটি মানে ঘুরায় পেঁচে, ঠিক আছে? সেফ এক্সাম্পল যে আমি বললাম আমার বাবা মা আছে, এখন আপনাদের মধ্যে আপনারা এসে আমি জিনিসটা জানি না, আপনারা এসে বলতেছেন মন খারাপ করিস না, হ্যান করিস না, মানুষটা চিরদিন বাইসে থাকে না, ঠিক আছে? ঠিক আছে, এরকম হাবি জাবি ঘুরায় পেঁচায় মেঁচে লাস্টে আমাকে আধা ঘন্টার বক্তৃতাটা কিন্তু যে বললেন যে তোর তো বাবা মারা গেছে। ঠিক আছে, সো ব্যাপারটা এরকম না, ক্লিয়ার থাকেন, কনসিয়াস থাকেন এবং যতটা শর্টের মধ্যে সুন্দর মতো বুঝায় বলা যায়। ঠিক আছে,
এক্সপ্রেস এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি, অবভিয়াসলি আপনাকে এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি এক্সপ্রেস করতে হবে, সিচুয়েশনটাকে আপনার বোঝার ট্রাই করতে হবে। সব সিচুয়েশনে সবকিছু বলা যায় না, বা টোনটাও আপনাকে ওইরকম ভাবে মেনটেন করতে হবে, বুঝতে পারছি? এই যে বললাম যে হুট করে এসে বললাম সিচুয়েশন আমার ইয়া হুট করে একজন এসে বললাম তো বাবা মা আছে, আপনার মধ্যে কোনো ইমপ্যাথিও নেই, কোনো সিম্প্যাথিও কাজ করতেছে না। সো দ্যাটস নট দ্য প্রপার ওয়ে, বুঝতে পারছি? তো যখন আপনি এই কাউকে কোনো নেগেটিভ নিউজ দিবেন, সেক্ষেত্রে সিম্প্যাথি বা ইমপ্যাথি অবশ্যই এক্সপ্রেস করবেন। আর সিম্প্যাথি তো বুঝি আমরা, তাই না? বা ইমপ্যাথি তো আমরা বুঝি নাকি বুঝি না? সহানুভূতি, আমি যেটাকে বোঝাই, সহানুভূতি দেখানো, একটু দরদ দিয়ে, একটু ভালোবাসা দিয়ে, বা একটু স্নেহ দিয়ে যদি আমরা কাউকে কিছু একটা বলি, সেটা ঠিক আছে? বুঝছেন? জি স্যার। ওকে, 3 নম্বরটা বলতেছে প্রোভাইড আ বাফার অর কুশন, বাফার কুশন। আচ্ছা, এইটা বলতে বুঝাইতেছে যে নেগেটিভ নিউজটাকে ট্রাই করবেন একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে, বা সিচুয়েশনটাকে একটু সফট করে, কনটেক্সটটাকে একটু সফট করে, তারপরে এটা প্রোভাইড করার জন্য, ঠিক আছে? এখন কিভাবে করা যেতে পারে, আপনারা কেউ আমাকে একটা এক্সাম্পল দেন তো। মানে এখানে বলতেছে যে একটা পজিটিভ স্টেটমেন্ট বা সিচুয়েশনটা বা কনটেক্সটটাকে একটু সফট করে যতটা সম্ভব ওই নেগেটিভ নিউজটা প্রোভাইড করা। কেউ বলেন তো কিভাবে দেওয়া যেতে পারে? আচ্ছা স্যার, আমার কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি যদি কোডে কোনো এক জায়গায় ভুল করে, তখন আমি হ্যাঁ। সরাসরি ওকে বলবো না যে তোমার কোডের এই জায়গায় ভুল হয়েছে, তুমি কাজ পারো না। আমি প্রথমে বলবো যে তোমার প্রজেক্টটা ঠিক হয়েছে, বাট তোমার এই জায়গায় কিছু মিস্টেক আছে, এবং ওই Right. মিস্টেকগুলো দেখা দিবে। রাইট, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো এইটা দেখেন, ওই যে সরাসরি বললে সে হয়তো বা একটা নেগেটিভ, আচ্ছা ভুল হয়েছে এরকম, হ্যাঁ এটা নেগেটিভ হয়েছে, বা আমি যদি এরকম বলি যে ধরেন আপনার ভুল হয়েছে, আপনি তার চাকরিতে রাখতে চাচ্ছেন না, তো আপনি তাকে এইভাবে একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে স্টার্ট করতে হবে যে তুমি কাজ অনেক ভালো, বা তোমার কাজে আমরা অনেক সন্তুষ্ট, তুমি অনেকদিন আমাদেরকে এখানে সার্ভিস দিছো, কিন্তু আলটিমেটলি আমাদের আসলে ওইরকম ক্যাপাসিটি তো এখন নাই, তোমাকে আমরা রাখতে পারতেছি না, বাট তুমি খুবই একটা স্কিলফুল মানুষ, হopefully তুমি অন্য কোম্পানিতে বা ফিউচারে অনেক ভালো করবা। আমি তাকে চাকরি থেকে রিমুভ করে দিলাম, বাট আমি কিন্তু সরাসরি তাকে বললাম এই তোমাকে আমি চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি ফ্যাক্ট? তো আমি কিন্তু তাকে একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে আস্তে ধীরে তার একটা ইয়া করে আমি তাকে কি করলাম, চাকরি থেকে তাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? বুঝছেন স্যার? ওকে, দেন হচ্ছে এক্সপ্লেন দ্য রিজন, এক্সপ্লেন দ্য রিজন, ঠিক আছে? তো ওই যে আমি তাকে চাকরি থেকে বাদ দিলাম, এখন আমি যদি তাকে এক্সপ্লেন করি, অবশ্যই আমি যেটা করতেছি তার প্রপার রিজনটা আমি তাকে দেখাবো, তাকে যে নেগেটিভ নিউজটা দিতেছি সেটা রিজনটা আমি দেখাবো যে তোমাকে আমি চাকরিতে রাখতে পারলাম না কেন, যে তুমি কাজ ভালো পারো কিন্তু আমাদের আসলে কর্মী এখন দরকার নাই, রিজনটা রিজনটা আমি তাকে এক্সপ্লেন করবো, এবং অবভিয়াসলি এইটা আপনার জেনুইন হতে হবে, ভুল কোনো রিজন দিয়ে আপনি তাকে ছাঁটাই করবেন না, বা ভুল কোনো রিজন ওই নেগেটিভ নিউজটাকে যেন কাভার না করে, ঠিক আছে? বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, দেন বলতেছে রিডাইরেক্ট পজিটিভ অ্যাকশন, রিডাইরেক্ট, দ্যাট মিন্স এখানে বলতেছে যে আপনার মুভিং ফরওয়ার্ড করার জন্য তাকে যে নেগেটিভ নিউজটা যাকে দিছি সে যেন মুভ ফরওয়ার্ড করতে পারে, সে জন্য তাকে কিছু সান্ত্বনা দেওয়া, বা তাকে হচ্ছে কি সাজেশন দেওয়া, বা তাকে এরকম বলা যে ঠিক আছে এরকম কিছু যা ভালো, যা করে ভালো ছোট করে তুমি আমার কাছে থাকো, বা আমরা তো আসির সাথে সবসময়, এরকম কিছু, বা ও যেন মুভ ফরওয়ার্ড করতে পারে, তাকে যতটা পারা যায় সান্ত্বনা দেওয়া, সাজেশন দেওয়া, এরকম কিছু পজিটিভ অ্যাকশন, সে যেন পজিটিভ থাকতে পারে, এরকম কিছু, বুঝতে পারছি? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। দেন বলতেছে কি মেইনটেইন ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। ওকে, সো এই যে যে দুইটা আমি যাকে ইয়া করতেছি, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম যে ট্রাস্ট রেসপেক্ট, আমি একজনকে নেগেটিভ নিউজ দিলাম, সে মানে এমন ভাবে দিলাম যে সে আমাকে আর ট্রাস্টই করতে পারলো না, বা সে আমাকে আর রেসপেক্টই দিল না, উল্টা বকাঝকা করলো, ঠিক আছে? সো এইরকম যেন না হয়, আমি যাকে নেগেটিভ নিউজটা দিতেছি সে যেন এটা সুন্দর মতো গ্রহণ করে, এবং এমন ভাবে দিল যেন সে এটা পজিটিভলি নেয়, সে যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে বা ট্রাস্ট করে, এবং রেসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেন ওই নেগেটিভ নিউজটা দেওয়ার সময় তাকে যেন আমি অবশ্যই যেন আমি তার সাথে একটা সম্পর্ক স্থাপন সুন্দর, এবং আমি যেন তাকে ডিগনিটি দিয়ে একটা ইয়া করি, ছোট খাবার না দেখি, পজিটিভলি যেন আমি তাকে এটা দিতে পারি। এটা বলতেছে মেইনটেইন ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ফলো প্রফেশনালিজম, সাম প্রফেশনালিজম, ঠিক আছে? এরকম যে আমি একজনকে বাদ দিলাম, তুই কাজ ভালো পারছ না, ছোট লোক, গরিব ফকির, ঠিক আছে, রাখবো না,
ভাই ক্লিয়ার হয়ে যায়। এরকম যদি করি তাহলে তো আরেকটা আমার প্রফেশনালিজম মেনটেন হতেছে না, রেসপেক্ট আমি শো করতেছি না, তাই না? তো এরকম যেন না হয়। বুঝতে পারছি তাহলে কি প্রিন্সিপালস অফ ডেলিভারিং নেগেটিভ নিউজ। তো নেগেটিভ নিউজ দেওয়ার ক্ষেত্রে আমাকে এই প্রিন্সিপালস গুলো আমাকে একটু মেনটেন করতে হবে। আমি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ঠিক আছে। সো এখন হচ্ছে ক্রাইসিস কমিউনিকেশনটা আমরা কিভাবে করতে পারি, ক্রাইসিস কমিউনিকেশনটা আমরা কিভাবে ব্যাকআপ দিতে পারি, এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। এই ক্রাইসিস কমিউনিকেশনে আমাদের প্ল্যানটা কি, এটা হচ্ছে আমরা একটু এখানে দেখবো। ঠিক আছে? তো এট ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি স্টেক হোল্ডার্স। প্রথমে এই যে আমার বললাম না আমার যে ড্যাফোডিলে একটা নেগেটিভ একটা কিছু হয়েছে, সো এই যে নেগেটিভ নিউজটা যে ছড়াইছে এটা আমাদের সবার ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে আমরা কাকে এটা জানাবো এবং কিভাবে জানাবো। দ্যাট মিনস কি স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স হচ্ছে মানে একটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড যে শেয়ার হোল্ডার আছে বা অন্যান্য পক্ষ আছে এদেরকে আমরা বলি স্টেক হোল্ডার। বিজনেসে অনেকগুলো পক্ষ থাকে একটা বিজনেসের সাথে রিলেটেড, এদেরকে আমরা বলি স্টেক হোল্ডার্স। ঠিক আছে? শেয়ার হোল্ডার এক জিনিস, স্টেক হোল্ডার আর তারপরে এদের সাথে অনেকগুলো পক্ষ আছে যেগুলো আমরা বলি স্টেক হোল্ডার, যেমন ইনভেস্টর আছে, গভর্নমেন্ট আছে, তারপরে থার্ড পার্টি আছে, ব্যাংক আছে, এরা হচ্ছে স্টেক হোল্ডার। তো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই যে আমার ডেফিনেটলি যে একটা নেগেটিভ নিউজ ছড়াইছে বা একটা ক্রাইসিস হয়েছে, এইটা কাকে আমি সবার কাছে ইনফর্ম করবো এবং সেটা কিভাবে করবো। ঠিক আছে? দেন বলতেছি এস্টাবলিশ কমিউনিকেশন চ্যানেলস। আমাকে যে ওয়ে, তো যে আমার যে এখন যে কমিউনিকেশনটা আমি যে করবো যে এই যে ক্রাইসিস নিয়ে কোন চ্যানেলের থ্রুতে এটা আমি কমিউনিকেশনটা করবো এবং সেটা রিলায়েবল কিনা এবং আমি এটা ক্লিয়ার কিনা, ক্লিয়ারিটি আছে কিনা, এটা আমাকে ইনশিওর করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার কেন করতেছি, ওই যে আমার যেন অডিয়েন্সের কাছে রিচ আউট করতে পারি। তারপরে একদম নেগেটিভ নিউজ আসছে কি নিয়ে, ড্যাফোডিল নিয়ে। এখন আপনারা সবাই আপনাদের ড্যাফোডিল নিয়ে একটা নেগেটিভ নিউজ আসছে, তো আমাকে তো আপনাদেরকে ঠান্ডা করতে হবে যে এটা গুজব হোক বা যাই হোক, যাই হইতেছে, তো আমি যে আপনাদের সাথে যে কমিউনিকেশন করবো এটা কোন চ্যানেলের থ্রুতে করবো সবাইকে, এবং এটা ক্ল্যারিটি আছে কিনা, এটা রিলায়েবল আছে কিনা। ঠিক আছে? ডেভেলপ টকিং পয়েন্টস। যে ক্রাইসিস কমিউনিকেশন আপনাকে সবার ফার্স্টে যেটা করতে হবে যে আমি কোন জিনিসগুলো কথা বলবো, সাংবাদিক ফেস করতেছি আমি, এখন আমি কোন জিনিসগুলো টকিং পয়েন্টস, দ্যাট মিনস ক্লিয়ার কনসিয়াস মেসেজ, ওইটা মেইন পয়েন্টগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলবো যেন আমার এখানে ক্রাইসিস কমিউনিকেশনটা আমার ব্যাকআপ হিসেবে আমি করতে পারি। মেইন পয়েন্ট আজাই দেখ ওই একটা ইস্যু নিয়ে আমি আশার গল্প জুড়ে দিলাম, তাহলে ব্যাপারটা সেরকম যেন না হয়। ঠিক আছে? দেন বলতেছে অ্যান্টিসিপেট পটেনশিয়াল কোয়েশ্চেন। ওকে, আমি যে প্রেস কনফারেন্স করতেছি বা যাই করতেছি, আমাকে কিন্তু বুঝতে হবে যে আমি যে কথাগুলো বক্তৃতাগুলো দিতেছি আমার পটেনশিয়াল কি, তারা আমাকে কি ফিডব্যাক দিতে পারে বা তারা আমাকে কি আস করতে পারে, তো সেই জিনিসগুলো আমাকে অ্যান্টিসিপেট করতে হবে এবং সেই অ্যান্টিসিপেট গুলা মানে অনুমান করে সেগুলো নিয়ে আমাকে প্রিপারেশন নিতে হবে যে আমি তাদের এই কমন কোয়েশ্চেন গুলো, তাদের এই কনসেপ্ট গুলো নিয়ে যেন প্রত্যুত্তর দিতে পারি। বুঝতে পারছি? চারটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। এই সবাই কি ঘুমায় গেছেন, আছেন সবাই? জি স্যার। চারটা পয়েন্ট যে বলছি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেন 5 নাম্বারটা বলতেছে মনিটর মিডিয়া এন্ড সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এই যে এই জিনিসগুলো দেখতে হবে। এই যে নেগেটিভ নিউজ হইছে ক্রাইসিস, এতে মিডিয়া কি কভারেজ করতেছে, সোশ্যাল মিডিয়া জিনিসগুলো কিভাবে নিতেছে সেগুলো আমাকে মনিটর করতে হবে। দেখেন এখন তো কিছু হইলেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ঠিক আছে? তো পাবলিক সেন্টিমেন্ট কিরকম, পাবলিক এটা পজিটিভলি নিচ্ছে না এটা নেগেটিভলি নিচ্ছে, এগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং ইমার্জেন্সি ইস্যুগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেন রেসপন্ড সুইফটলি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি। স্যার এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার কথা, একটা কথা যদি একবার আপনি ভাইরাল হয়ে যায় সেটা কিন্তু আপনি দেখেন, কথা যদি একবার বের হয়ে যায় সেটা কিন্তু আপনার ফেরত নেওয়া যায় না। কথা কি ফেরত নেওয়া যায়? টাকা দিচ্ছেন, টাকা ফেরত নেওয়া যায়। আমি যে কথাটা বলে ফেলছি সেই কথাটাকে আমি ফেরত নিতে পারবো না, আপনার কাছে এটা সম্ভব? নো স্যার। সেটা তো সম্ভব না, তাই না? তো তো ওইটাই বলতেছি যে আপনি যখন রেসপন্ড করবেন সুইফটলি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি, যে অবভিয়াসলি আপনি একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে যে দেখেন মব যেটা বলি না, মব জাস্টিস বা এখন তো মব সব অহরহ হইতেছে, তাই না?
মব হওয়ার জন্য কোনো রিজন লাগে না, তাই না? যাই দেখবেন তো মবের মধ্যে যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখা উচিত, কারণ যে ওই যে আপনার কথা বলবেন ঝামেলা। So, এটাই বলতেছে যে ক্রাইসিস কমিউনিকেশনে রেসপন্ড যখন করবেন সুইফটলি এবং স্ট্র্যাটেজিক্যালি বুঝে শুনে এবং সুন্দর স্ট্র্যাটেজিক ওয়ে তাদের রেসপন্ড করতে হবে, ঠিক আছে? দেন বলতেছে এমফাসাইজ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। ওকে, সো ওই যে যা বলতেছেন সেটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, যেন এখানে ভুলভাল কিছু না থাকে। অ্যাকাউন্টেবিলিটি, যে আপনি জবাব দিয়ে দিবেন, আপনি ইনশিওর হন, অনেস্ট থাকতে হবে, সিচুয়েশন চাইবে, মিথ্যা বলা যাবে না, অনেস্ট রিভিউ যাই দিচ্ছে না কেন অনেস্ট। হইছে একটা আপনি বানায় টানা মিথ্যা কথা বলে অন্য কিছু দিয়ে ধামা চাপাতে ট্রাই করলেন না, এরকম যেন না হয়। যেটা হচ্ছে সেটাই সুন্দর হইতে প্রেজেন্টেশন দেওয়ার ট্রাই করবেন। And the last focus consider the 5 C's of crisis communication. আচ্ছা, crisis communication of 5 C. 5 C বলতে বোঝাচ্ছে concern, commitment, competency, clarity and confidence. এই 5টা জিনিস ক্রাইসিস কমিউনিকেশনে রাখতে হবে। কনসার্ন থাকতে হবে, কিন্তু অবশ্যই সচেতনতা থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে যে ঠিক আছে যাই ক্রাইসিস কমিউনিকেশনের মধ্যে আমরা একটা ট্রাই করবো, কমিটমেন্ট, কম্পিটেন্সি, অ্যাবিলিটি রাখা, ক্ল্যারিটি থাকতে হবে, এবং লাস্ট হচ্ছে কনফিডেন্স। এই 5টা জিনিস যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে আপনারা ক্রাইসিস কমিউনিকেশনটা সুন্দর মতো করতে পারবেন। আমি ক্লিয়ার সবাই কিভাবে ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যান করা যায়? বুঝতে পারছেন যে পয়েন্টগুলো ডিসকাস করেছি? জি স্যার। Yes, sir. কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। সো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। ওকে, সো কেউ একজন বলেন আমাকে, একজন বলেন কি প্রিন্সিপালস অফ ডেলিভারিং নেগেটিভ নিউজ, কেউ বলেন একজন। সো স্যার ফার্স্ট অফ অল হচ্ছে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। concise. ওকে, Second সেকেন্ড ওয়ান express empathy and sympathy. এক্সপ্রেস এমপ্যাথি এন্ড সিম্প্যাথি। ওকে Third one is buffer or cushion. ওকে, এটা কি? কোনটা স্যার? এইটা যে বাফার কুশন, এটাতে কি বোঝাচ্ছে? স্যার বাফার এবং কিউশন বোঝাচ্ছে স্যার আমি যখন বলতেছি কিছু তো কথার মাঝখানে যে কথাগুলো হচ্ছে তো একটার ভিতর আরেকটা কথা ঢুকে যাওয়া স্যার। না না না, এটা ছিল এরকম ছিল। কেউ একটু দেখেন, বলছিলাম আপনি যখন স্টার্ট করবেন একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে, নেগেটিভ নিউজটাকে দিতে হলে সেটার জন্য একটা পজিটিভ স্টেটমেন্ট লাগে, ঠিক আছে? দেখেন যেন সিচুয়েশনটা যেন সফটলি ডিল করা যায়, এটাকে বলতেছি বাফার এন্ড কুশন। ওকে স্যার, দেন স্যার হচ্ছে এক্সপ্লেইন দ্য রিজন, ওকে redirect to positive action and maintain trust and respect. ওকে স্যার, থ্যাঙ্কস আ লট। ওকে, কেউ একজন ওই যে ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যানটা বলেন তো, কিভাবে করা যায় ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যান? কেউ একজন বলেন। স্যার এখানে ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাই কি স্টেক হোল্ডার, মানে আমার যে ক্রাইসিসটা এটা হচ্ছে কাদের আগে জানাবো, এটা হচ্ছে আইডেন্টিফাই করা ফার্স্টে। ওকে, দেন হচ্ছে কি স্টেকহোল্ডার্স এন্ড হাউ, কিভাবে জানাবো, ঠিক আছে? দেন জি স্যার, দেন হচ্ছে এস্টাবলিশ কমিউনিকেশন চ্যানেলস, মানে ক্রাইসিস হচ্ছে কিভাবে জানাবো, কোন কোন চ্যানেলের থ্রুতে, রাইট? হ্যাঁ, দেন দেন হচ্ছে ডেভেলপ টকিং পয়েন্ট, মানে সিচুয়েশন অনুযায়ী কোন কোন পয়েন্টে আমি কথা বলবো ওগুলো হচ্ছে ডেভেলপ করে রাখা। দ্যাট মিন্স কি পয়েন্টগুলো? জি স্যার। ওকে, দেন হচ্ছে অ্যান্টিসিপেট পটেনশিয়াল কোশ্চেনস, মানে তার যে কমন কোশ্চেন গুলো আছে এগুলোর হচ্ছে অ্যানসার গুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখা। দ্যাট মিন্স ওই ক্রাইসিস কমিউনিকেশন কি কি কোশ্চেন আপনি ফেস করতে পারেন সেগুলো অ্যান্টিসিপেট করে সেগুলো নিয়ে প্রিপারেশন নাও। ওকে, দেন হচ্ছে মনিটর মিডিয়া এন্ড সোশ্যাল মিডিয়া, দেন রেসপন্ড সুইফটলি এন্ড স্ট্র্যাটেজিক্যালি, মানে ক্রাইসিস অনুযায়ী আমার যতটুকু পসিবল সুইফটলি স্ট্র্যাটেজিক্যালি রেসপন্স করা। এন্ড লাস্ট ওয়ান, দেন হচ্ছে এমফাসাইজ ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, মানে ক্লিয়ার থাকা, ভুল কোনো ইনফরমেশন না দেওয়া, সঠিক ইনফরমেশন দেওয়া, জি ঠিক স্যার। আছে? এন্ড লাস্ট ওয়ান, স্যার লাস্ট ওয়ান যেন কি ছিল? 5 C in crisis communication। জি স্যার, কনসিডার হচ্ছে 5 ক্রাইসিস কমিউনিকেশন। 5 C, সো 5 C কোনগুলো ছিল? স্যার কনসার্ন ছিল, দেন কমিটমেন্ট ছিল, কম্পিটেন্সি ছিল, ক্লিয়ারিটি ছিল আর কনফিডেন্স। থ্যাঙ্কস আ লট ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো হোপফুলি সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো আজকে এই পর্যন্তই, আজকে আর বেশি ডিসকাস করব না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই সবার জন্য।
আজকে টপিকগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে সবাই? এমন কেউ আছেন যে বুঝেন নাই? না স্যার, ক্লিয়ার স্যার। সবাই ক্লিয়ার? প্রথম দিকে যেটা একটু ওরা একটু আবার ভিত্তি করলে ভালো হতো। প্রথম দিকে দিচ্ছে কোনটা স্যার বলেন, স্পেসিফিকলি বলেন আমাকে। স্যার যে ডিফাইন ক্লাসের যে গোলসগুলো ছিল এটার আগে স্যার যেটা মনে নেই। ডিফাইন ডিফাইন ক্লাস গোলস থেকে স্যার শুরু হলো যে ওটার আগে এটা স্যার প্ল্যানিং ফর ইমপ্যাক্ট কমিউনিকেশন। জি স্যার জি স্যার। ওকে, সো এটা বলতেছিলাম যে বিজনেস কমিউনিকেশনের যে প্ল্যানটা করতেছি সেটা ইমপ্যাক্ট কি। তো এটা বলতেছিলাম যে আপনি যখন প্ল্যান করবেন একটা বিজনেস কমিউনিকেশনের জন্য, এটা অবশ্যই আপনাকে স্পেসিফিক থাকতে হবে। মেসেজগুলো যেন এমন ভাবে সাজানো হয় যেন এটা আমার স্পেসিফিক আউটকামসটা যেন আমার ইনশিওর করে, আমার যে অডিয়েন্স আছে তাদের যে ডিজায়ারটা আছে সেটা যেন ফুলফিল করে। তো এটার মধ্যে কি কি ইনক্লুড থাকতে পারে এই যে বিজনেস কমিউনিকেশনের প্ল্যানিংটার মধ্যে? যে ডিফাইনিং অবজেক্টিভস, ক্লিয়ার অবজেক্টিভস থাকবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য অডিয়েন্স, আপনার অডিয়েন্সকে বুঝতে হবে যে তারা কি চাচ্ছে, তাদের নিডস কি, তাদের ইন্টারেস্ট কি। আপনাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল চুজ করতে হবে যে থ্রুতে আপনি সবার সাথে কমিউনিকেশন করতে পারবেন, এবং যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটা যেন ক্লিয়ার থাকে, কনসাইজ থাকে, অ্যান্ড এটা যেন অ্যাকুরেট থাকে, ইনফরমেশনটা যেন বা মেসেজটা অ্যাকুরেট থাকে। এই সবগুলো হচ্ছে আমার বিজনেস কমিউনিকেশন প্ল্যানিং অ্যান্ড ইটস ইমপ্যাক্ট। এখন বুঝতে পারছেন স্যার? জি স্যার। ওকে, আর কার কোনো কনফিউশন আছে? আর কার কোনো কনফিউশন আছে থাকলে বলেন, বোঝাই দিব, সমস্যা নেই। ওকে, সো আমি ধরে নিলাম কারো কোনো কনফিউশন নেই। সো অ্যাটেনশন প্লিজ, আপনাদের রোল কল করে নিচ্ছি। তো 1066 ইয়েস স্যার। 1187 স্যার অ্যাটেন্ডেন্স নেওয়ার টাইমে স্ক্রিনটা শেয়ার করে রাখলে ভালো হতো। স্ক্রিন শেয়ার। জি স্যার। 1187